রান্নার ক্ষেত্রে এমন কিছু টিপস আছে যে টিপসগুলো ফলো করলে আপনার রান্না হবে অনেক বেশি সুস্বাদু এবং রান্নাঘরের সমস্ত জিনিসপত্র থাকবে ক্লিন এবং ক্লিয়ার। তো বন্ধুরা চলুন দেখে নিই আমার গুরুত্বপূর্ণ টিপসগুলো। লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন, তাহলে দারুণ দারুণ টিপসগুলো দেখতে পারবেন। চলুন তাহলে প্রথম টিপসটি দেখে নিই। প্রথম টিপসটি হলো ডিম নিয়ে। ডিম সেদ্ধ করতে গেলে দেখা যায় সেটা ছিলার পর সম্পূর্ণ ভালোভাবে ছিলা হয় না, ছিলতে গেলে অনেকটা ঝামেলায় পড়তে হয়। বিশেষ করে যখন গেস্ট আসে বাসায়, তখন কিন্তু ডিম ছিলা নিয়ে অনেক বেশি ঝামেলায় পড়তে হয়। তো ডিম সেদ্ধ দেওয়ার সময় অবশ্যই ডিমের যে উপরের অংশটা সেটা পানি দিয়ে ভরপুর রাখবেন, মানে ডিমটা যেন ভেসে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। তাহলে দেখা যায় এটা পুরোটার যে পাশটা ডিমে সেটা ভালোভাবে সেদ্ধ হবে। তো এই পর্যায়ে দিয়ে দিব আমি লবণ, এবং সেই সাথে আমি আরেকটা জিনিস মিক্সড করব, যেটার কারণে ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং ছিলতেও খুব ঝামেলামুক্ত হবে। লেবু নিয়ে নিয়েছি, এই লেবুটা আমি চিপে রস দিয়ে দিব। অল্প একটু লেবু এবং লবণ দেওয়ার কারণে ডিমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হবে। এতে করে যে কোনো সময় ডিম ছিলার কোনো প্রকার ঝামেলাই থাকবে না। এই টিপসটি যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা কখনোই ডিম ছিলতে গেলে কোনো প্রকার ঝামেলায় পড়বেন না। এই তো দেখুন আমি কিভাবে ছিলে নিচ্ছি। তো এক্ষেত্রে যখন গেস্ট আসবে তখনও কিন্তু কোনো প্রকার ঝামেলায় পড়তে হবে না এভাবে ডিম ছিলে নিলে। তো দেখতে পাচ্ছেন যে আরেকটা পদ্ধতি আমি দেখাচ্ছি, যে ডিম ছিলতে আরও বেশি ঝামেলা হলে দুইটা হাত দিয়ে এভাবে ঘষে নিলে সেই ডিমটা কিন্তু খুব ভালোভাবে খোসাটা উঠে যাবে। তো এই তো দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আপনারা যদি বেশি ঝামেলায় পড়েন তাহলে দুই হাত দিয়ে সেটা একটু ঘষে নিলে ডিমটা কিন্তু খুব সহজে ছিলা হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে এটা ছিলা হয়ে গেছে। আর ডিমের যে খোসাগুলো রয়ে গেছে সেগুলোও কিন্তু আমি ফেলে দিব না, সেগুলো একটা শক্ত জিনিস দিয়ে গুঁড়া করে নিব, যাতে করে ডিমটা আমি গাছের গোড়ায় দিতে পারি। এটা সার হিসাবে খুবই কাজে লাগে। এখন যে তৃতীয় টিপসটা শেয়ার করব সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস গৃহিণীদের জন্য। তো দেখুন গ্যাসের যে বার্নারটা আছে সেটা কিন্তু কিছুতেই উঠছে না, কারণ এটা ময়লা আটকে অনেকটা শক্ত হয়ে আছে। তো এটা ধোয়াও কিন্তু বা পরিষ্কার করা অনেক বেশি জরুরি। এটার ফাঁকে ফাঁকে অনেক সময় ময়লা জমে থাকে, তার কারণে গ্যাসটার যে আগুনটা সেটা কিন্তু উঠতে চায় না বা ভালোভাবে ছড়ায় না। তো এটা কিভাবে সপ্তাহে একদিন বা 15 দিন পর পর আপনারা ওয়াশ করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি একটু হালকা গরম পানি নিয়ে নিচ্ছি, গরম পানি না নিলেও প্রবলেম নেই। তো এটা ভালোভাবে যেন তৈলাক্ত মুক্ত হয়ে ওয়াশ করা যায় সেটাই দেখাবো। এখন দিয়ে দিলাম বেকিং সোডা। আপনাদের বাসায় থাকা যে কোনো বেকিং সোডা দিয়ে এটা করতে পারবেন। তো বেকিং পাউডার হলেও চলবে। তো এটা দেওয়ার পর এখন আমি আরেকটা জিনিস দিব, যেটা নাকি তৈলাক্ত ভাবটা একদম দূর করে দিবে। অল্প লেবু চিপে দিয়ে দিচ্ছি। লেবুটা চিপার পর সোডার মধ্যে কী রকম ফেনা উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। এখন এটা একটা শক্তিশালী ক্লিনিংয়ে পরিণত হয়েছে। দেন আমি এটাতে দিয়ে দিব ভিম লিকুইড। আপনারা চাইলে বাসায় থাকা যে কোনো ডিটারজেন্টও এটাতে দিতে পারেন, এতে করে একই কাজ হবে। এখন যে দাঁত মাজার ব্রাশটা সেটা যেটা আমরা ব্যবহার করি না সেইটা দিয়ে এখন এটা ঘষে নিব। ভালোভাবে ঘষে নিলে এটা সকল ময়লা দূর হয়ে যাবে। ব্রাশটা দিয়ে এপাশ ওপাশ দুই পাশটাই ভালোভাবে ঘষে নিতে হবে। এতে করে এটার যে ময়লা বা এটার যে ফাঁকে ফাঁকে ময়লা জমে থাকে, মানে ছিদ্রটা বন্ধ হয়ে যায় বার্নারের, সেটা কিন্তু একদমই ছুটে যাবে। দেখুন আমি কিভাবে এটা ঘষে নিচ্ছি। এই জিনিসটা পরিষ্কার করা অনেক বেশি জরুরি। রান্নাঘরের প্রতিটা জিনিসের প্রতি আমাদের যত্ন নেওয়া অনেক বেশি জরুরি। যদি সত্যিকারভাবে আপনার জিনিসগুলো যত্ন সহকারে এবং দীর্ঘদিন টিকসই রাখতে চান তাহলে এই কাজগুলো কিন্তু আপনি করতে পারেন। তো যেহেতু মেয়েরা খুবই সাংসারিক হয় এবং সংসারের মায়ায় এরা কোনো কিছুই ছাড়তে পারে না, তো সেই কারণে বলছি যে সংসারের মায়ার সাথে সাথে তার জিনিসপত্র কিংবা তার যত্ন নেওয়াটাও অনেক জরুরি। দেখুন বার্নারটা একদম পরিষ্কার হয়ে গেছে। এই অবস্থাতে এটা একটু মুছে নিয়ে আমি সেটাতে জয়েন করে দেব। দেখুন কতটা ময়লা উঠেছে, কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এটাতে অনেক ময়লা উঠেছে। এর যে ছিদ্রটা সেটা কিন্তু একদম বন্ধ হয়ে গিয়েছিল।
এভাবে যদি 15 দিন পর পর এটা পরিষ্কার করা যায় তাহলে রান্নাঘরের জিনিসগুলো অনেক বেশি সুন্দর থাকবে। রান্নাঘরের কাজকে সহজ করার জন্য এখন একটা মশলার মিক্সার দেখাবো। সেটা করলে আপনার কাজ এবং সময় সবই বেঁচে যাবে। তাছাড়া আপনার কাজটা হবে অনেক পারফেক্ট এবং কম সময়ে করতে পারবেন। তো অনেকে চাকরি করে বা ব্যাচেলর আছে, তারা চাইলে এটা ফলো করতে পারে। এই টিপসটা ফলো করলে আপনার রান্না অনেক বেশি সহজ হয়ে যাবে। আমি একটা বয়মে মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি 2 চামচ, 4 চামচ ভরে ভরে দিয়েছি। দেন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, 3 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ। দেন আমি দিয়ে দিব এটাতে ধনিয়া গুঁড়া। যে মশলাটা যে বেশি খায় সেটা ইউজ করতে পারেন, তো এটা অনুমানের উপরে হয়ে থাকে। আমি যেমন মরিচ খাই ঠিক তেমনই দিয়েছি। আমি মরিচটা অল্প খাই তাই অল্প দিয়েছি। ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম 2 চামচ, 2 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া। এভাবে আপনারা চাইলে মিক্স করতে পারেন। তো ঝাল অনুযায়ী আপনাদের স্বাদটা ওরকমই হবে। এতে দিয়ে দিব আমি লবণ, সামান্য লবণ দিলে মশলাটা জমাট বাঁধবে না। এভাবে মশলা করে রাখলে কি হয়, আপনি চাইলে যে কোনো সময় যে কোনো মাছ ভাজা, বেগুন ভাজা কিংবা যে কোনো তরকারিতে শুধুমাত্র একটি কৌটা থেকে মশলা নিয়ে ইউজ করতে পারবেন। একবার ধনিয়া গুঁড়া, একবার মরিচের গুঁড়া, একবার হলুদের গুঁড়া থেকে কৌটা থেকে হলুদ গুঁড়া নেওয়ার কোনো ঝামেলাই থাকবে না। আপনাদের কাজগুলোকে যেন আমার মতো সহজ করতে পারেন সেই জন্য অনেক টিপসই শেয়ার করে থাকি। এ থেকে কোন টিপসটা আপনার বেশি ভালো লাগে সেটা কিন্তু জানাতে পারেন। এখন একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি পানি, সেটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিয়েছি বেকিং সোডা। দেন আমি দিয়ে দিয়েছি এখানে ভিম লিকুইড। এই ছোটোখাটো যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এখানে, যে চা ছাঁকনি, তাছাড়া পিৎজা কাটিংয়ের যে কাটারটা, তাছাড়া যেটা আমি বিটার করি, বিটারের যে হ্যান্ড বিটারটা ওইটাও দিয়ে দিয়েছি। তাছাড়া কাটার আছে যে আমরা তরকারি কেটে থাকি, এগুলোতে যে তৈলাক্ত একটা ভাব থাকে সেটার প্রতি আমরা কখনোই নজর দিই না। তো আঠা আঠা লাগে এগুলো ধরলে। তো 1 মাস কিংবা 15 দিন পর পর যদি এরকম গরম পানিতে এগুলো ফুটিয়ে নেওয়া যায় তাহলে সেই তৈলাক্ত ভাবটা একদমই থাকে না এবং ময়লা মুক্ত থাকে প্রত্যেকটা জিনিস। এভাবে করলে আপনার রান্নাঘরের প্রতিটা জিনিস ধরলে আপনার কাছে খুবই ভালো লাগবে। তাছাড়া কাজ করতেও অনেকটা আনন্দ বোধ করবেন। দেখুন প্রত্যেকটা জিনিস একটু একটু করে ঘষে নিলেই তার প্রত্যেকটা তৈলাক্ত অংশ কিন্তু উঠে যাচ্ছে। এখন পুরোটা আমি পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। দেখুন একদম চকচক করছে। এই জিনিসগুলোর প্রতি আমরা একদমই খেয়াল রাখি না, এখন থেকে অবশ্যই রাখবেন। এখন যে টিপসটা শেয়ার করব, এটা করার পর থেকে আপনাদের রান্নার যে রেসিপিগুলো বা রান্নার যে তরকারিগুলো সেগুলো কিন্তু অনেক বেশি স্বাদ বাড়িয়ে দিবে। তাহলে আপনারা খুব মনোযোগ সহকারে এটা দেখুন। আপনারা আপনাদের বাসায় যে তরকারিগুলো রান্না করেন সেটা কিন্তু অনেক গুণ স্বাদ বেড়ে যাবে এটা করার ফলে। আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি বেশিরভাগ, অল্প রসুন আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। কাঁচামরিচ বেশিও নিতে পারেন আপনারা ঝাল বেশি খেলে। এটাতে যদি বাসায় টমেটো থাকতো আমি টমেটো দিয়ে দিতাম, তো এখন সেটা নেই তাই দিচ্ছি না। একটু লবণ দিয়ে দিয়েছি। তাই এগুলো আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে ঠিক এইভাবে আপনি নর্মাল ফ্রিজে 2-3 দিন রাখতে পারবেন, আর ডিপ ফ্রিজে চাইলে 15 থেকে 20 দিনও রাখতে পারবেন। তো এটা দিয়ে তরকারি রান্না করলে তরকারির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আমি এটা করতাম না, তো ইউটিউবে এক আপুর ভিডিও দেখে এটা করার পর থেকে আমার হাজবেন্ড যতবার এটা দিয়ে আমি তরকারি রান্না করি এতবারই বলে যে তরকারিটা অনেক মজা হয়েছে। এবার যে টিপসটি শেয়ার করব সেটা আপনার কাজের গতি অনেকটা বাড়িয়ে দেবে, মানে যেটা অনেক সময় লাগবে কাজ করতে সেটা কম সময় লাগবে। ডাল আমি প্রতিদিনই রান্না করি, তো অনেক পরিবার আছে যে 2 দিন পর পর রান্না করেন, তো ডাল রান্নাটা অনেকের কাছেই বিরক্ত মনে হয়, মানে এক্সট্রা মনে হয়, অনেকের কাছেই ভালো লাগে। তো ডাল রান্নার আগে যদি 15-20 মিনিট আগে এভাবে ভিজিয়ে রাখা যায় তো ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। এতে করে আপনার কাজের ঝামেলাটা মনেই হবে না। এবার এমন একটা টিপস শেয়ার করব যেটা দেখার পর আপনার কাজটা অনেক সহজ হবে এবং একদম ম্যাজিকের মতো লাগবে। চা খেতে গিয়ে কাপে অনেক সময় লাল যে দাগ পড়ে যায় সেই দাগটা ওঠানো একদমই কষ্টকর হয়ে যায়। তাছাড়া কাপের যে হ্যান্ডেল আছে সেখানেও লাল লাল দাগ হয়ে যায়। তো সেটা দূর করার জন্য আমি এখানে বেকিং সোডা দিয়ে দিয়েছি, তারপর লেবু নিয়ে নিয়েছি। তো লেবুটা
চিপে এটা একটা দাঁতের যে ব্রাশ, যে ফেলে দেওয়া ব্রাশটা আছে সেটা দিয়ে এভাবে ঘষে নিলে লালচে দাগটা একদমই উঠে যাবে। আপনারা বেকিং সোডা এবং লেবু দিয়ে 10 মিনিট রেখে দিবেন, এতে করে দাগটা একদম দ্রুত শেষ হয়ে যাবে। দেখুন ভেতরে যে লাল লাল দাগগুলো সেগুলো কিন্তু আমি ঘষে নিয়েছি। এভাবে লাল দাগগুলো ওঠালে কাপগুলো একদম চকচকে হবে। দেখুন ধুয়ে নিয়ে আসার পর কাপটা কত চকচক করছে। আশা করি এই টিপসটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং ফলো করবেন অবশ্যই। এখন সবাই প্রায় ফ্রাই প্যানে রান্না করে বা ননস্টিকের পাতিলে রান্না করে, তো সেগুলো পরিষ্কার করা বা ঘষা মাজা করা যায় না, কারণ নিকেলটা উঠে যায়। তো এটাতে আমি দিয়ে দিলাম বেকিং সোডা, দেন দিয়ে দিলাম লেবু আর বেকিং সোডা মিক্সড করে এটাকে একটু ঘষে নিলেই দেখা যায় যে ওই পাশে চারপাশে যে তৈলাক্ত ভাবটা আছে বা তেলের যে একটা আস্তর পড়ে আছে সেটা কিন্তু একদম দূর হয়ে যাবে। একটু ধৈর্য ধরে এটা করলে কাজটা পারফেক্ট হবে। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কিন্তু এটা খুব দ্রুতই করছি। এটা যদি ঘষে রেখে দিতাম তাহলে এটা একদম পুরোপুরি দূর হয়ে যেত। তারপরেও অনেকটা ঘষেছি, তো কতটুকু হয় এখন আপনাদেরকে দেখাবো। দেখুন এটা পরিষ্কার করে নেওয়ার পর এই অবস্থা হয়েছে। এখন আমি পেস্ট দিয়ে দিব। দাঁত মাজার যে পেস্টটা আছে সেটা দিয়ে এটার যত্ন নিলে অনেকটাই পরিষ্কার হয় এটা। তো এটা চারপাশে দিয়ে আমি এটা অনেক প্রায় 10 মিনিট রেখে দিব। 10 মিনিট, আপনারা চাইলে 15 মিনিটও রাখতে পারেন। তো এটার যত্ন নেওয়া কিন্তু অনেক বেশি জরুরি। তো মাঝে আমি এটা একটু রেখে দিয়েছিলাম তেল দিয়ে, তাই এটা এতটা দাগ পড়ে গেছে। তো দেখুন অনেকটাই কিন্তু উঠে গেছে এই দাগটা, বা কালচে একটা ভাব ছিল সেটা উঠে গেছে। তো বন্ধুরা, যে টিপসগুলো শেয়ার করেছি সেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা মনে করেন যে এটা থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন, তাহলে চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন। সেই সাথে আমার চ্যানেলটি এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফলো দিতে পারেন।